আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়ালাইকুম সালাম। মাঝে তাইছ দাঁড়াই রইলা কেন? বস। তরিকুল ভাই, নিউজ দেখছেন? আইজি কিন্তু পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ছে। দুইজন পুলিশ হত্যার সম্পূর্ণ দায় এখন আইজির উপর যায় পড়ছে। এখন যদি আমাদের নাম ফাঁস করে দেয় ভাই, তাইলে তো আমাদের পরিকল্পনা সম্পর্কে সবাই সব কিছু জেনে যাবে। তখন তো ভাই আমরা বিপদে পড়ে যাব। এখন কি করবেন? কোনো কিছু কি ভাইবা রাখছেন? মাজেদ, নিউজ তো দেখলাম এ আইজি যে এইরকম বলদের মতো একটা কাজ করে বসবো, সেইটা তো কোনোদিনও ভাবছিলাম না। শালার আইজি রে দিয়া পরিকল্পনাগুলো খুব সুন্দরভাবে সাজাইছিলাম। যদি খালি আইজি এই মুহূর্তে ধরা না পড়তো, তাইলে তো আমরা শামসুর খেল খতম অলরেডি কইরাই ফেলাইছিলাম। এখন তো দেখতেছি উল্টা আমাদেরকেই বিপদে পড়তে হইব। শামসু যখন শুনবো যে আমরা এই পুরো প্ল্যানের সম্পর্কে সব কিছু জানি এবং আমরাই আইজির মাধ্যমে এই কাজটা পরিচালনা করাইছি, তাহলে শামসু তো আমাদেরকে ছেড়ে কথা বলবে না। শালার আইজি এত বড় বলদের মতো একটা কাজ করে বসলো, কি কইরা বুঝবো সেটা বলো মাজেদ। আইজি যেই কাজটা নিজের প্ল্যানে করে নাই, সেটা শামসু ঠিকই বুঝতে পারবো। তখন শামসু আরে চাপ দিলেই পরপর কইরা আমাদের সকলের নামই আইজি ঠিকই শামসুর কাছে বইলা দিব। তাই আমাদেরকে ভাই আগের থেকেই সতর্ক হয়ে যাইতে হইব। যেভাবে হোক এই ঝামেলা থেকে নিজেদেরকে মুক্তি করার একটা ব্যবস্থা করেন। দেখি কি করা যায়। যেহেতু ঝামেলা একটা লাগছে, সেহেতু একটা সমাধান তো খুঁজে বের করা লাগবই। সমস্যা নাই, তুমি এত চাপ নিও না। শামসু এত তাড়াতাড়ি আমাদের উপর কোনো অ্যাকশনে যাইতে পারবো না, কারণ আমরা হচ্ছি বিরোধী দল। সংসদে এটা নিয়ে আমরাও কথা বলবো। আজকে আমি প্রেসিডিয়াম সকল সদস্যদেরকে ডেকে দেখি বৈঠক করি, ওদের সাথে আলোচনা কইরা আমাদের এইখান থেকে বাঁচার কোনো আস্থা আছে কি না সে একটা উপায় খুঁজে বের করতে হইব। তুমি আগে এত চাপ নিও না, আর কয়েকটা দিন একটু সেভে থাকো। যে কোনো সময় কিন্তু পুলিশ যে কেউকে তুলে নিয়ে যেতে পারে, তাই আমাদেরকে এই কয়েকটা দিন একটু সাবধানে চলাফেরা করাটাই ভালো হবে। শামসুরে কিন্তু ভাই আমরা প্রায় বিপদে ফেলে দিয়েছিলামই। আর কয়েকটা দিন যদি আইজি নিজেকে সেভ করে রাখতে পারতো, তাহলেই শামসুকে ধ্বংস করা সম্ভব হইতো। অলরেডি দলের ভিতরেই অনেক কানা ঘোষা শুরু হয়ে গেছিল শামসুরে নিয়া। প্রেসিডেন্টও শামসুর উপর আস্থা হারিয়ে ফেলেছিল, কিন্তু শুধুমাত্র আইজির গাফিলতির কারণে এখন সকলেই সহ বিপদে পড়তে যাচ্ছি। কি আর করবা বলো? শামসু হচ্ছে বাজ পাখির চোখ। ওর সাথে গেম খেলতে হইলে ওর চাইতেও বড় খেলোয়াড় হতে হবে আমাদের। দেখলে না শামসু কিভাবে অল্প দিনের ভিতরেই জনতা পার্টির ভিতরে নিজের অবস্থান তৈরি করে ফেলেছে। যে হাজী সিদ্দিক, কাদের মোল্লা, এস এম কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী দুদু, এরা দলের ভিতরে একটা কথা বললে পুরো দল কাঁপাকাঁপি লাইগা যাইতো। আর সেই সমস্ত নেতাদেরকেই শামসু জেলের ভাত খাওয়াইতেছে। শামসু আসলেই অনেক বড় মাপের একটা খেলোয়াড়। শামসুর সাথে খেলতে হইলে আমাদেরকেও কৌশল অবলম্বন করেই খেলতে হইব। শামসু যতদিন জনতা পার্টিতে আছে, ততদিন আমরা জনতা পার্টির কিছুই করতে পারবো না। তাই বইলা ভাই আমরা তো এইভাবে আমাদের আন্দোলন অফ করে রাখতে পারি না। শামসুর ভয়ে কি আমরা
রাজনীতি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে যাব নাকি? শামসুর মতো কত নেতা আইসে গেছে, এক শামসুর ভয়ে আমরা পুরো রাজনীতির মাঠ ছেড়ে দিব? জনতা পার্টির উপর চাপ প্রয়োগ করতে না পারলে ওরা কি কোনোদিন ক্ষমতা ছাড়বে? আর জনতা পার্টি দেশের ভিতরে যে উন্নয়নমূলক কাজ করেছে বিগত 3 বছরে, তাতে করে মনে হয় না যে আমরা কোনোভাবে আগামী নির্বাচনে সুষ্ঠু হলে জিতে আসতে পারবো। তাই আমাদেরকেও কৌশল অবলম্বন করে জনতা পার্টিকে মাইনাস করতে হইব। এর জন্য শামসুকে যদি মাইনাস করতে হয় সেই ব্যবস্থায় করেন। এক প্ল্যান মিস হয়েছে, তাতে কি হয়েছে? আরও প্ল্যান করতে হইব শামসুকে ধ্বংস করার জন্য। তাই কি আর ছেড়ে দিব নাকি? আজকে বিকেলে তুমি সকলকেই উপস্থিত থাকতে বলো মিটিংয়ে। দেখি সবার সাথে আলোচনা কইরা নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কি না। এখন সকলের সাথে আলোচনা না কইরা তো ব্যক্তিগতভাবে আমি কোনো সিদ্ধান্ত তোমাদেরকে দিতে পারি না। তুমি আজকে বিকেলে সকলকেই আমার বাসভবনে উপস্থিত থাকতে বলবে। সেইখানে দেখি আলোচনা কইরা তারপর নতুন কোনো আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আমি তাহলে সকলকেই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠিয়ে দিচ্ছি। সকলে বিকেলে মিটিংয়ে উপস্থিত থাকবেনি। আমি তাহলে এখন উঠলাম ভাই। বিকালে তাহলে এই বিষয় নিয়ে আবার আলোচনা করা হইব। উঠলাম আমি এখন। আসসালামু আলাইকুম। মঞ্জুরুল, কি খবর তোমার? ভালো আছো তুমি? স্যার, আপনাকে ছাড়া কেমনে ভালো থাকি বলেন? যে স্টেশনে আপনার সাথে সব সময় আমি থাকতাম আর আপনি সেইখানে নাই। আপনাকে ছাড়া এই কয়টা দিন খুবই কষ্টে কাটছে স্যার। সব সময় দোয়া করছি যে আপনি যেন নির্দোষ প্রমাণ হইয়া আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। যে যাই বলুক আপনাকে নিয়া, আমি তো জানি আপনি কতটুকু ভালো মানুষ। মঞ্জুরুল, একটা কথা সব সময় মনে রাখবা, সত্যের বিজয় সব সময় হয়। সত্য কখনোই দামা চাপা দিয়ে রাখা যায় না। আইজি যে অপরাধগুলো এতদিন যাবৎ করে আসতেছিল, অবশেষে আইজির সেই সমস্ত অপরাধ প্রকাশ পাইছে। আইজি আমাকে অবৈধভাবে বিপদে ফেলার জন্য চেষ্টা করেছিল। এখন দেখো আইজি উল্টো নিজের ফাঁদে নিজেই পা দিছে। এটাকেই বলে সত্যের জয়। সত্যের জয় সবসময় হয় মঞ্জুরুল। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। আইজি আসলেই পুলিশের পোশাক পরে অনেক ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল। আমরা এতদিন ওনার সম্পর্কে কোনো তথ্য পাই নাই বইলা ওনারে কিছু বলতে পারি নাই। আইজি এই নিজের চেয়ারকে ব্যবহার করে অনেক অপরাধমূলক কাজ করছে। নিজে তো অপরাধমূলক কাজ করেই গেছে এবং ডিপার্টমেন্টের অন্যান্য অফিসারদেরকেও এই কাজে উদ্বুদ্ধ করছে। এই এত কিছু করে লাভ কি হইল? সে অবশেষে ওনার কালো মুক্ত সকলের সামনে প্রকাশ হয়েই গেল। এখন ওনার বাকিটা জীবন জেলের ভাত খাইয়াই দিন পার করতে হইব। আমাদের ডিপার্টমেন্টের কিছু অবুঝ অফিসার ওনার চাল সম্পর্কে বুঝতে পারে নাই। তারা কিছু না বুঝার কারণে ওনার পাতা ফাঁদে পাত দিয়েছে। তার ভিতরে সৈকত একজন। এখন উনি একা তো ধরা খাইলই, সাথে ডিপার্টমেন্টের অন্যান্য অফিসারদেরকেও বিপদে ফেলে গেল। আসলে শামসু স্যার অনেক দুর্দর্শ একজন লোক। উনি কথা বলে কম, কাজ করে বেশি। আইজির উপর অনেক আগে থেকেই শামসু স্যারের নজর ছিল।
এইভাবে যে আইজিকে বিপদে ফালাবে শামসু স্যার, সেটা আইজি কখনোই বুঝতে পারে নাই। শামসু স্যারের সাথে অবৈধভাবে আজ পর্যন্ত যেই লাগতে গেছে তারই ব্যবস্থা খুবই করুণ এবং ভয়াবহ হয়েছে। মঞ্জুরুল, এসিপি দুর্জয় কোথায় আছে? উনি কি কাস্টডিতে আছে না বাইরে কোথাও আছে? ওনার সাথে একটু দেখা করাটা আমার জরুরি দরকার ছিল। হ্যাঁ স্যার, উনি কাস্টডিতেই আছে। একটু আগে সৈকতকে ভিতরে জিজ্ঞাসাবাদ করলো। সৈকতকে জিজ্ঞাসাবাদ করে উনি এখন ওনার চেম্বারে বসে আছে। আপনি যে আইছেন সেই খবর হয়তোবা উনি পায় নাই, যার কারণেই আপনার সাথে দেখা করতে আসে নাই। আসলেই আমি প্রথমে দুর্জয় স্যারকে আইজির সহকারী হিসাবে মনে করেছিলাম, কিন্তু পরে ওনার সাথে এই কয়েকটা দিন কাজ করে আমার সন্দেহ হয়েছিল যে উনি আসলেই আইজির সহকারী হিসাবে কাজ করতে পারে না। উনি আসলেই খুবই ন্যায়পরায়ণ একজন অফিসার স্যার। আর উনি যে শামসু স্যারের লোক সেটা তো আমি গুণাক্ষরেও বুঝতে পারি নাই। ওনার সাথে একলগে কাজ করেও কিছুই বুঝতে পারি নাই স্যার। শামসু স্যার এমনই, উনি কখন কোন প্ল্যান কইরা থাকে সেটা কেউ বুঝতে পারে না। ওনাকে শুধু উনি চিনতে পারে। ওনার যত কাছের লোক আছে কেউ ওনার চালচলন সম্পর্কে কোনো কিছুই ধারণা করতে পারবে না। উনি এইরকমই খুব দুর্দর্শ একজন মানুষ। সেই জন্যই আজ পর্যন্ত ওনাকে কেউ বিপদের সম্মুখীন করতে পারে নাই। এই সবই হচ্ছে স্যার ওনার সততা। উনি আসলেই ন্যায় নীতি নিয়ে সব সময় থাকে, তো যার কারণেই ওনার ক্ষতি কেউ করতে পারে না। এরকম ন্যায় নীতি নিয়ে থাকলে সেই লোকের ক্ষতি করা এত তাড়াতাড়ি সম্ভব হয় না। উনি ন্যায় নীতি নিয়ে সব সময় থাকে, কারোর সাথে কখনোই অন্যায় কোনো কিছু করে না বইলাই আজকে উনি এখন পর্যন্ত টিকে আছে। মঞ্জুরুল, তুমি এখন এসিপি দুর্জয়কে আমার সাথে একটু দেখা করতে বলো তো। দেখি সৈকতের সাথে কথা বইলা কি তথ্য বের করতে পারলো। ওরা আসলেই কার কথা মতো এই কাজটা করছিল। দুর্জয়কে আমার সাথে এখনই দেখা করতে বলো। ওর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে দুর্জয় যে, বসো। তা দুর্জয়, কি অবস্থা? ভালো আছো তুমি? হ্যাঁ স্যার, ভালো আছি আমি। তবে স্যার, আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আপনার মতো এরকম অনেস্ট এবং ন্যায়নীতিবান একজন অফিসারকে আমি হেফাজতে নিয়েছিলাম। সেই জন্য স্যার আমি আপনার কাছে খুবই লজ্জিত স্যার। আপনি দয়া করে আমার উপর কোনো রকমের রাগ পোষণ করেন না স্যার। তদন্তের স্বার্থে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি স্যার। আমি জানতাম আপনার মতো ন্যায়নীতিবান একজন পুলিশ অফিসার কখনোই কোনো অন্যায়ের সাথে জড়িত থাকতে পারে না। সত্যি বলতে আইজির মুখোশটা সকলের সামনে তুলে ধরার জন্যই শামসু স্যারের সাথে মিলে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আপনি আমার উপর কোনো রকমের রাগ করেন না স্যার। না না দুর্জয়, কি যে বলো না তুমি। তুমি কেন আমার কাছে ক্ষমা প্রার্থী হবে? তুমি তো আসলেই তদন্তের জন্যই এই কাজটা করছো। যদি তুমি এইরকম পদক্ষেপ না নিতে তাহলে কি আজকে জাতির সামনে সত্যটা তুলে ধরা যেত? তোমার এই দুর্দর্শতার কারণেই তো আইজির মুখোশটা সকলের সামনে
উন্মোচন করা সম্ভব হইল। তোমরা হচ্ছ ডিপার্টমেন্টের গর্ব। তোমাদের মতো তরুণ এই অফিসারদেরকে নিয়ে আমরা সব সময় গর্ববোধ করি। আমাদের পরে তোমাদেরকেই তো এই ডিপার্টমেন্টগুলো সামাল দিয়ে রাখতে হইব। কিছু অসৎ অফিসারের জন্য আজকে আমাদের ডিপার্টমেন্টের এই অবস্থা। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলছেন। আমাদের ডিপার্টমেন্টটা আজকে কলঙ্কযুক্ত হয়ে গেছে এই সমস্ত দুর্নীতিবাজ অফিসারদের জন্য। প্রতিনিয়ত ডিপার্টমেন্টের কলঙ্ক হয়ে আসতেছে। আমাদেরকে স্যার সবার আগে আমাদের ডিপার্টমেন্ট ঠিক করতে হইব, তারপর আমরা দেশের অপরাধীদেরকে দমন করতে পারবো। নিজেরাই যদি অপরাধের সাথে জড়িত থাকি তাহলে কিভাবে দেশের অপরাধ মুক্ত করব স্যার? আশা করা যায় শামসু স্যার আর সেলিম স্যার মিলে যেভাবে পদক্ষেপ নিতেছে, অচিরেই আমরা আমাদের এই ডিপার্টমেন্টকে কলঙ্ক মুক্ত করতে পারবো। এক এক করে যারা আইনের পোশাক পরে বেআইনি কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে রেখেছে তাদের সকলকে আমরা আইনের আওতায় এনে শাস্তি দিতে সক্ষম হইব। আমাদেরকেই এই কাজটা করতে হইব দুর্জয়। আমরাই চেষ্টা করলে ওদের মুখোশ সকলের সামনে উন্মোচন করতে পারবো। কিছু অসৎ অফিসারের জন্য তো আমাদের পুরো ডিপার্টমেন্টের কলঙ্ক হয়, সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না। তার সৈকতের সাথে কথা বলে কি তুমি কোনো তথ্য বের করতে পারছো ওর কাছ থেকে? না স্যার, সৈকতের সাথে কথা বলে কোনো তথ্য বের করতে পারি নাই। ওর কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নেই। ওই মূলত আইজির কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছে। আইজি মূল ভোতা। আইজিকে দিয়া এই কাজটা কে করাইছে সেটা একমাত্র আইজি বলতে পারবে। আইজিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেই আসল সত্য বের করা সম্ভব হইব। সৈকত শুধু আইজির কথা মতো কাজ করছে, আর আইজি কার কথায় এই কাজটা করছে সেই তথ্য বের করতে হইলে আমাদেরকে আইজিকে জিজ্ঞাসাবাদ করতে হইব। তাহলে আমরা এই তথ্য বের করতে পারবো। আইজি মূল হোতা। শামসু স্যার আর সেলিম স্যারের সাথে কি এই বিষয়ে তোমার কোনো কথা হয়েছে নাকি? ওনাদেরকে সৈকত কি তথ্য দিল সেটা জানাইছ? হ্যাঁ স্যার, শামসু স্যারের সাথে বিষয়গুলো আমি শেয়ার করছি। ওনারা সরাসরি আইজিকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিছুক্ষণ পর কাস্টডিতে আসবে। শামসু স্যার আর সেলিম স্যার নিজে উপস্থিত থাইকা আইজিকে জিজ্ঞাসাবাদ করবে। তাই আর আমি আইজিকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করি নাই। ওনারা আসলে ওনারাই জিজ্ঞাসাবাদ করবেনি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ওদের উপর ভালো করে নজর রেখো। বলা তো যায় না কখন আবার কি হয়ে যায়। না না স্যার, সেই দুঃসাহস আর কেউ দেখানোর সাহস পাইব না। মূল হোতাকেই গ্রেপ্তার করা হয়েছে। এখন সবাই সতর্ক হয়ে গেছে। শামসু স্যারের পাওয়ার সম্পর্কে পুরো ডিপার্টমেন্ট জেনে গিয়েছে। ওরা আর এই ধরনের কোনো অপরাধ করার সাহসই করবে না। আর যদি কেউ সাহস করে তার অবস্থাও আইজির মতোই হইব। শামসু প্রেসিডেন্ট তো অল্পতেই সম্রাটকে পুলিশ প্রধান বানানোর প্রস্তাবে রাজি হয়ে গেল। কোনো রকমের কোনো কোষমশারি তো কিছুই করলো না প্রেসিডেন্ট। রাজি না হইয়া উপায় আছে নাকি?
যে একটা আকাম কইরা বইছিল প্রেসিডেন্ট, আমাদের কথা না শুনলে যে ওনার ঘাটে ঘাটে বিপদে পড়তে হইব সেইটা প্রেসিডেন্ট খুব ভালো কইরাই বুঝা গেছে। তাই আমাদের প্রস্তাবে উনি কথা না বাড়াইয়া চুপচাপ মাইনা নিচ্ছে। আসলে শামসু, এরকম মোটা মাথা নিয়া কখনোই দেশ পরিচালনা করা সম্ভব না। এতটা সহজ সরল হয়ে দেশ পরিচালনা করা যায় না শামসু। একজন প্রেসিডেন্ট সবসময় স্টেট কার্ড থাকতে হইব, তাহলেই দেশের কাঠামো শক্ত রাখতে পারবে। ওনার চোখের সামনে দিয়া দুর্নীতিবাজরা দুর্নীতি কইরা বেড়ায়, অথচ উনি সেই সম্পর্কে কোনো কিছুই বলতে পারে না। এই হচ্ছে আমাদের বর্তমান প্রেসিডেন্টের অবস্থা। ওনার জন্যই তো দেশের পরিস্থিতি আজকে এরকম। কে কাকে মারতেছে, কে কার উপর হামলা করতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। সাধারণ মানুষ রাস্তাঘাটে সব সময় আতঙ্ক নিয়ে চলাফেরা করতেছে। উনি যদি শক্ত থাকতেন তাহলে আজকে দেশের এই পরিস্থিতি হতো না। দেখি আগে সম্রাটকে পুলিশ কমিশনারের চেয়ারে বসায় নেই, তারপর দেশের সন্ত্রাসী কোথায় কোন জায়গায় গাপটি মেরে আছে সবাইকে সেইখান থেকে টেনে বের করে নিয়ে আসবো। তা সম্রাট কোথায়? দেশে আসলো, অথচ আমাদের সাথে দেখা সাক্ষাৎ কিছুই তো করলো না। সম্রাটের সাথে কি শামসু তোমার কথা হয়েছিল নাকি? হ্যাঁ সেলিম ভাই, দেশে এয়ারপোর্টে নাইমাই আমাকে সরাসরি ফোন দিছিল। অনেক দূরে থেকে জার্নি করে আইছে তো, তাই খুব টায়ার্ড। সেই জন্য বাসায় গেছে ফ্রেশ হওয়ার জন্য। রেস্ট টেস্ট নিয়ে বিকেলে চলে আসবে নি আমার চেম্বারে। তখন ওর সাথে বাকি কথা বলা লাগবো। ওরেও তো প্রস্তুত করতে হইব পুলিশ প্রধানের জন্য। তা শামসু, এখন তাহলে কোথায় যাইতে চাইতেছ? বাসায় চলে যাইবা না কোনো জায়গায় যাওয়ার কোনো প্রোগ্রাম করতেছ নাকি? না না সেলিম ভাই, এখন বাসায় ঢুকবো না, চলেন চেম্বারে যাব। ওইখানে আমি দুর্জয়কে আসতে বলছি। দুর্জয়ের সাথে আলোচনা করার আছে। এরপর আইজি সালামতকে জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনার সাথে কে কে জড়িত সেই তথ্য ওর কাছ থেকে আগে বের করতে হইব। 50 লক্ষ টাকা যেহেতু আইজি সৈকতকে দিছে, তাহলে আইজিকেও এর থেকে বেশি পরিমাণ পেমেন্ট করা হয়েছে। তাহলে এই ঘটনার মূল হোতা কে সেটাকে আগে আমাদের খুঁজে বের করতে হইব। তাই আইজির সাথে কথা বলাটা খুবই জরুরি। আগে আইজির সাথে কথা বলি, তারপর মূল হোতা কোথায় আছে সেইখান থেকে ওরে খুঁজা বের করে নিয়ে আইসা আইনের আওতায় দিতে হইব। না না সেলিম ভাই, এখন বাসায় ঢুকবো না, চলেন চেম্বারে যাব। ওইখানে আমি দুর্জয়কে আসতে বলছি। দুর্জয়ের সাথে আলোচনা করার আছে। এরপর আইজি সালামতকে জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনার সাথে কে কে জড়িত সেই তথ্য ওর কাছ থেকে আগে বের করতে হইব। 50 লক্ষ টাকা যেহেতু আইজি সৈকতকে দিছে, তাহলে আইজিকেও এর থেকে বেশি পরিমাণ পেমেন্ট করা হয়েছে। তাহলে এই ঘটনার মূল হোতা কে সেটাকে আগে আমাদের খুঁজে বের করতে হইব। তাই আইজির সাথে কথা বলাটা খুবই জরুরি। আগে আইজির সাথে কথা বলি, তারপর মূল হোতা কোথায় আছে সেইখান থেকে ওরে খুঁজা বের করে নিয়ে আইসা আইনের আওতায় দিতে হইব। সেইটা তো সেলিম ভাই এক্স্যাক্টলি বলা যাইতেছে না। এখানে অনেক গোষ্ঠী কাজ করতে পারে, যেমন বিরোধী দলের নেতারাও সরকারকে চাপে ফেলানোর জন্য পুলিশ হেফাজতে থাকা
পুলিশ অফিসারদেরকে হত্যা করতে পারে। আবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির বিরুদ্ধে রাজসাক্ষী যেহেতু দিতে চাইছিল, তাই মতির ছোট ভাই এবং হাজী সিদ্দিকের ছেলে ওরাও মতিকে বাঁচানোর জন্য আইজির সাথে মিলে এই পরিকল্পনা করতে পারে, বা আইজি নিজেই নিজেকে বাঁচানোর জন্যও এই কাজটা করতে পারে। এটা একজ্যাক্টলি বলা যাইতেছে না। আইজির সাথে কথা বললেই আসল সত্য বের করা যাইব। আমার তো মনে হয় শামসু, এটা হাজী সিদ্দিকের ছেলে ইরফান অথবা লিয়াকত, ওরা দুইজনেই করতে পারে। কারণ মতির বিরুদ্ধে রাজসাক্ষী দিলে মতি সরাসরি ফেঁসে যাইব। সেই জন্য মতিকে বাঁচানোর জন্য ওরা এই পরিকল্পনাটা সাজাতে পারে। আমার মনে হয় ওরা এই পরিকল্পনাটা সাজিয়েছে। আগে আইজির মুখ খোলাই, তাহলেই তো বোঝা যাইব কারা এই ঘটনা ঘটাইতে পারে। আগে আইজির সাথে কথা বলি এই বিষয় নিয়ে, তবে যেই এই ঘটনার সাথে জড়িত থাক না কেন, তার কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রয়োগ করা হইব। যদি হাজী সিদ্দিকের ছেলে বাপের অবস্থা দেখাও কিছু না শিখতে পারে, সেটাও আর মূর্খতা।